चिंटू के चाची ने चांदी के चामच से चिंटू को चिट्टी का चाटनी चाखाई। চিট্টি কা চাটনি মানে পিঁপড়ের ডিমের চাটনি। বন্ধুরা সুপ্রভাত, বুঝতেই পারছেন এটা খাওয়া দাওয়ার ব্যাপার। সেটা কি? চিট্টি কা চাটনি মতলব পিঁপড়ের ডিমের চাটনি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা পিঁপড়ের ডিমের চাটনি নিয়েই আজকে কথা বলবো। খুবই আকর্ষণীয় ব্যাপার, মানে যেই জিনিসটা আমি অনেকদিন আগে এক্সপিরিয়েন্স করেছি সেটারই একটা রেকগনিশন দেখলাম। আপনাদের অনেকবার অনেক ভাবে বলেছি, মানে আমার ক্লোজ যারা, অনেকে হয়তো হাসি তামাশা করেছেন, বিশ্বাস করেননি। গত এই 2 তারিখ মানে 2024 জানুয়ারির 2 তারিখ, সেটা এই পিঁপড়ের ডিমের চাটনি, লাল পিঁপড়ের ডিম, যেটা ময়ূরভঞ্জ জেলা, উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার শিমলিপাল, সেখানে কাই পিম্পিলির চাটনি, সেটা জিআই ট্যাগ পেয়েছে, যেটাকে বলে রেড উইভার অ্যান্ট, মানে লাল পিঁপড়ে। ভয়ঙ্কর, কাটলে কিন্তু ভয়ঙ্কর ব্যথা লাগে। এবার বিষয়টা আসি, আপনারা অনেকেই জানেন বা কেউ জানেন না জিআই ট্যাগ ব্যাপারটা কি। জিআই ট্যাগ হচ্ছে কোন একটা নির্দিষ্ট স্থানের কোন একটা খাদ্য, কোন একটা পানীয়, কোন একটা এগ্রিকালচারাল প্রোডাক্ট বা কোন একটা হ্যান্ডিক্রাফট, সেটার সেই স্থানের সাথে জড়িত আছে, সেখানে উৎকর্ষ, সর্বশ্রেষ্ঠ বা সেইখানকার যে বাসিন্দারা, তারাই সেটার ইনভেন্ট করেছে। সেই ইন্টেলেকচুয়াল প্রপার্টি প্রোটেকশনের একটা সিস্টেম, যেটা দীর্ঘদিন থেকে হয়ে আসছে, সমস্ত ওয়ার্ল্ড ওয়াইড এটা করা হয়ে থাকে। ভারতবর্ষের বাইরে প্রসঙ্গক্রমে বলে দেওয়া ভালো, ভারতবর্ষের প্রথম জিআই ট্যাগ পেয়েছে দার্জিলিং এর চা। কেমন? তারপরে আপনারা জানেন বাসমতি চাল পেয়েছে। এই কিছুদিন আগে এই উড়িষ্যার সঙ্গে আমাদের বিবাদ হয়েছিল কি নিয়ে? এই রসগোল্লার জিআই ট্যাগ নিয়ে। সেটা বাইদিবাই পশ্চিমবঙ্গের ভাড়ারেই ছিঁড়েছে সেই শিকে। এছাড়াও বিভিন্ন জিনিস, সেগুলো কিন্তু বিভিন্ন সময় জিআই ট্যাগ প্রদান করা হয়। তার মধ্যে এটা হচ্ছে পিঁপড়ের ডিমের চাটনি, কাই পিম্পিলি। কাই বলা হয়, চাটনিকে কাই বলে। সেটা কি দিয়ে তৈরি হয়? সেটা তৈরি হয় রসুন, আদা, কোরিয়েন্ডার লিপ মানে ধনে পাতা, তারপরে তেঁতুল, তার মধ্যে কিছু তেল থাকবে, এই সমস্ত কিছু দিয়ে সেটা চাটনি তৈরি করা হয়। এবং সেটা সেখানকার আদিবাসী জনসমাজে, সেটা আপনি উড়িষ্যার ময়ূরভঞ্জ বলুন বা ছত্তিশগড় বলুন বা ঝাড়খণ্ড বলুন বা এইখানে আমাদের এখানে আসাম নর্থ ইস্টে বলুন বা আমাদের এই যে নর্থ বেঙ্গলে, এখানকার যারা আদি বাসিন্দা, তারা কিন্তু এটাতে অভ্যস্ত। তাদের একটা বিশেষ রেসিপি এটা। ময়ূরভঞ্জ জেলার শিমলিপালের যে আদিবাসীরা, এরা স্থানীয় জঙ্গল থেকে, ফরেস্ট থেকে সেটাকে সংগ্রহ করে এবং সংগ্রহ করে নিয়ে এসে সেটাকে বানায় এবং সেটাকে সংরক্ষিত করে সেই জিনিসটা। তো এটা আমাদের মানে এই ব্যাপারটা কি আছে, আমাদের একটা বাঙালি জনসমাজে আমাদের একটা কিন্তু উন্নাসিকতা আছে এই খাবার দাবার ব্যাপারগুলো নিয়ে। তো এইটা কিন্তু আজকের নতুন বিষয় নয়, মানে এটা আজকে রেকগনিশন পেল, জিআই ট্যাগ পেল, মানে ওয়ার্ল্ড ওয়াইড এই জিনিসটা নিয়ে এখন আলোচিত হচ্ছে। যারা খাদ্য রসিক, খাদ্য ক্রিটিক, তারা এটা নিয়ে বলছে আজকে এটার মান অনেক বেড়ে যাবে। যার জন্য ওই যে ছড়াটা বললাম শুরুতে, এটা টাং টুইস্টার মনে হতে পারে। চিন্টুকে চাচি নে চান্দিকে চামচ সে চিন্টু কো চিট্টি কা চাটনি চাখাই। মানে আজকে চিন্টুর চাচির মনে হলো যে রূপোর চামচ দিয়ে যাকে খাওয়াচ্ছে তার ক্লাসটা আমরা বুঝতে পারছি, একটা আপার ক্লাসের ব্যাপার রিপ্রেজেন্ট করছে। সেইখানে এই যে জিআই ট্যাগ পাওয়ার পরে এটা কদরে উঠলো, এই রূপোর চামচ দিয়ে তাকে এটা খাওয়ানোর চেষ্টা করছে বা খাওয়াচ্ছে। তো যাই হোক, আমরা কি মনে করি যে আদিবাসী সমাজের যে বিভিন্ন খাদ্যগুলো আছে, সেগুলো কিন্তু অনেকেই একটু হেঁটো চোখে দেখে। আমি যেটা দেখেছি সেটা নয় ব্যাপারটা। এই যে খাদ্যাভ্যাসগুলো বিভিন্ন জনজাতির মধ্যে এবং স্থান ভেদে, কাল ভেদে, সেগুলো স্থানীয় প্রাপ্যতা এবং তার সাথে কিছু ট্রায়াল অ্যান্ড এররের ব্যাপার থাকে। সেই ব্যাপারটা কিরকম, যেমন যারা পাহাড়ে থাকে বা জঙ্গলে থাকে, তাদের কাছে এই ফুড গ্রেনস কিন্তু সহজলভ্য ছিল না এক সময়। কারণ জঙ্গলের মধ্যে ধান বা গম চাষ হয় না, বা পাহাড়ের পাথরের মধ্যে ধান গম চাষ হয় না। সেখানে কি করতে হবে? তাদের খিদে মেটাতে হবে। তার জন্য সম্ভাব্য যে জঙ্গলের যে শিকার সেগুলো, এবং তার মধ্যে এই ধরনের সহজলভ্য, যেমন এই যেটা বললাম পিঁপড়ের ডিম, তারপরে আছে জলের থেকে আছে স্নেইল বা শামুক, ঝিনুক, যেগুলো সহজে বিনে পয়সায় যেগুলো পাওয়া যায়, একটু শ্রমের দ্বারা পাওয়া যায়। জঙ্গলে বিভিন্ন শিকার তখন কমেই গেছে, কিন্তু পিঁপড়ের ডিমটা কিন্তু ওখানে সারা বছরই পাওয়া যায়।
এবং আপনি যেটা ভাবছেন যে সহজলভ্য জঙ্গলের থেকে নিয়ে এলো, এটার কোনো দাম নেই, সেটা কিন্তু নয়। সেইখানে বাজারে 400 থেকে 600 টাকা কিলো বিক্রি হয়। এবং আমাদের এখানে যেটা হয় সেটা হচ্ছে এই মাছ মারার টোপ হিসাবে এটা ব্যবহার করা হয়। বর্ষার সময় এটার কদর বাড়ে, তাছাড়া আমরা এটা খুব একটা দেখি না। সেই সময় কিন্তু এরকমই দাম থাকে এটা। তো যাই হোক, তো ওরা কি দেখেছে এই খাবারের মধ্যে বিশেষ ঔষধি গুণ আছে, এবং সেটা কিন্তু বর্তমানে সাইন্টিফিক ভাবে প্রমাণিত। এই সমস্ত কিছু নিয়েই এই যে শিমলিপালের যে পিঁপড়ের ডিমের চাটনি, কাই পিম্পিলি, সেটা কিন্তু জিআই ট্যাগ পেল। এটার মধ্যে কি কি আছে? এটার মধ্যে আছে জ্বর নিবারণ করার ক্ষমতা, মাথা ধরা, ইনফ্লুয়েঞ্জা, এই ধরনের যে ব্যাধি, শরীর ব্যথা, বাত, এগুলো নিবারণ করার ক্ষমতা। তাছাড়াও যেটা আছে সেটা হচ্ছে চোখের দৃষ্টিশক্তি বাড়ানো। তাহলে আদিবাসীরা দীর্ঘদিন থেকে এটা ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে এটা তাদের খাদ্য অভ্যাসের সাথে যুক্ত করেছে। ইভেন এমনও বলা হয়েছে এই কোভিডের সময় এটা নাকি ভীষণ উপকারী ছিল। যারা এটা নিয়মিত খায় তাদের কোভিড সেরকম থাবা বসাতে পারেনি। রামসে, শেফ গর্ডন রামসে, যে বিশ্ববিখ্যাত শেফ, ফায়ার কিচেন বলে একটা প্রোগ্রাম চালাতো, ভারতবর্ষে এসেছিলেন। ভারতবর্ষের বিভিন্ন যে কুলিনারি যে মানে এই রেসিপি যেগুলো আছে, খাদ্য সম্পর্কিত সায়েন্সকে কুলিনারি সায়েন্স বলা হয়, সেগুলো উনি ডকুমেন্টেশন করতে এসছে। তার মধ্যে একটা মুখ্য বিষয় কিন্তু এটা ছিল এই ময়ূরভঞ্জের কাইপিম্পিলি, সেটা উনার ডকুমেন্টেশনে গেছে। এবং বাইদি ভাই আমি বলি, আমার নিজের অভিজ্ঞতা হয়েছে একাধিকবার। মানে এই যে আদিবাসী যে খাদ্যাভ্যাস গুলো বলুন, আজকে রেশম কিটের লার্ভার ফ্রাই, তারপরে গ্রাস উপার বা ক্রিকেট ঝিঝি পোকার ভাজা, এই ধরনের খাদ্যাভ্যাস কিন্তু আদিবাসীদের মধ্যে দীর্ঘদিন প্রচলিত। তারপরে যে স্নেইলস, এই ব্যাপারগুলো বললাম, এটা শুধু আমাদের এখানে নয় কিন্তু, মানে এই যে ভারতবর্ষ নয়, এর ব্যাপ্তি অনেক বড়, সেটা নিয়ে বলছি। তার আগে বলি যে আমার অভিজ্ঞতা কোথায় হলো। আমি আসামে, যেটা বললাম, আসাম জোরহাটে যখন এই বিহু হয়, চৈত্র সংক্রান্তির দিন, ওদের কিন্তু একটা অবশ্য পালনীয় খাদ্যের মধ্যে আছে। আমাদের এখানেও আমরা খাই শাক ঠাক, তিতে ভাজা, এই সমস্ত জিনিসগুলো। তো ওখানে দেখেছি আসামে বিহুর দিন আরো বিভিন্ন খাওয়ার সাথে এই পিঁপড়ের ডিমের খাওয়ার একটা প্রচলন আছে। ওখানকারও যারা স্থানীয় তারা একই কথা বলেছে, এই পিঁপড়ের ডিম খেলে ইনফ্লুয়েঞ্জা বা এগুলোর থেকে দূরে থাকা যায়। এইবার আসি এটার খাদ্য গুণ যেটা আছে। খাদ্য গুণের মধ্যে সায়েন্টিস্টরা দেখেছে মূল বিষয়টা হচ্ছে প্রোটিন। আরো যে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, সালফার, এই বিভিন্ন দ্রব্যগুলো আছে যেগুলো দেহের জন্য, হাড়ের জন্য বিশেষ উপকারী। তো এই যে প্রোটিনের ব্যাপারটা বললাম, মানে আমাদের যে খাদ্যাভ্যাস, আমাদের যে বিভিন্ন রোগ ব্যাধি, বিশেষ করে এই সুগার রিলেটেড ব্যাপারগুলো, আমরা বেশি কার্বোহাইড্রেট খাই। খাবারের মধ্যে আমাদের 75% থাকে কার্বোহাইড্রেট, যার জন্য সেটা কিন্তু আমাদের দেহে মেটাবলিজমে গিয়ে প্রবলেম হচ্ছে, ইজি কার্ব জমা হয়ে যাচ্ছে, যার জন্য এই সুগারের যে ব্যামো আমাদের সেটা হচ্ছে। কিন্তু আদিবাসী সমাজে আপনি দেখবেন সেখানে খাবারের মধ্যে প্রোটিন এবং ফ্যাটের পরিমাণটা বেশি। ওরা কিন্তু 75%-এর মতন প্রোটিন এবং ফ্যাট খায়। যে প্রোটিন হচ্ছে আমাদের দেহের সবচেয়ে জরুরি, মানে দেহ কোষ তৈরি করার জন্য মূল ব্যাপার, যেটা অ্যাডিনোসিন ট্রাইফসফেট, যেটা আমাদের শক্তি বা এনার্জি দিয়ে থাকে, সেটা কিন্তু প্রোটিন থেকে আসে, এটিপি যেটা বলা হয়। তাহলে প্রোটিনটা খুব গুরুত্বপূর্ণ। এই প্রোটিন যদি আমরা বেশি খাই তাহলে কার্বসটা কম খেতে হবে। ওরা কিন্তু ঠিক সেইভাবেই এই যে তাদের খাদ্যাভ্যাসটা কিন্তু রচনা করেছে, এবং সেটা এখনো তাদের কন্টিনিউশন সেইভাবে। সেই হিসাবে এটা সাইন্টিফিক বলা যেতে পারে। আরেকটা দিক থেকে, মানে পরিবেশগত দিক থেকে, এটা কিন্তু আমরা যেটা খামারজাত যে প্রোটিন, অ্যানিমেল প্রোটিন পাই, মানে পোলট্রি হতে পারে, সেটা বুচারের কাছ থেকে হতে পারে, যারা খামারে গরু, ভেড়া বা পোলট্রি, এগুলো শুয়োর পালন করে, এবং সেটা এনে আমাদেরকে তার মাংস আমাদেরকে সার্ভ করে থাকে। সেটাতে রিসেন্ট যেটা পাওয়া গেছে, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য এইটা কিন্তু একটা সার্টেন পার্সেন্টেজ, মানে টোটাল গ্লোবাল ওয়ার্মিং এর যে বিষয়গুলো আছে তার মধ্যে এই ফার্মজাত খাদ্য, অ্যানিমেল প্রোটিন যেটা, সেটার যে তৈরির প্রক্রিয়া, সে গ্লোবাল ওয়ার্মিং কে এনহ্যান্স করে। এই যে বিভিন্ন ক্যাটল যেগুলো আছে, মানে আমাদের বাড়িতে বা খামারে পালন করা হয় মাংসের জন্য, তারা যে সবজি, ভেজ যেগুলো খেয়ে থাকে, সেটার সঙ্গে সেটা পরিপাক ক্রিয়ার পরে সেখান থেকে কার্বন ডাই অক্সাইড এবং মিথেন তাদের ঢেকুর তোলে, এবং তাদের বাতক ক্রিয়ার মাধ্যমে সেটা বেরোয়, এবং সেটার পরিমাণ এতটাই বেশি
যেটা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য একটা ফ্যাক্টর হিসেবে ধরা হয়েছে। সেই রেসপেক্টে আমি যদি মনে করি অল্টারনেটিভ প্রোটিন এটা, যেটা জঙ্গলে নিয়মিত সারা বছর পাওয়া যায়, সেই প্রোটিনটা কিন্তু সেখান থেকে তাহলে আমি উন্নত ধরনের প্রোটিন হিসেবে মনে করি, যেটা গ্লোবাল ওয়ার্মিং কে এনহ্যান্স করছে না। তো এছাড়াও এই প্রসঙ্গে আরো কিছু বলা যেতে পারে, সেটা হচ্ছে এই যে অ্যান্টস বা এই ধরনের পোকা, যেটা শুরুতেও বললাম, রেশম কীটের লার্ভা, তারপর হচ্ছে গ্রাস উপার, এগুলো আমি সবই খেয়েছি এবং সত্যি আমার কাছে ভালো লেগেছে ব্যাপারগুলো। অনেকে হয়তো বিশ্বাস করবেন না, কারণ এগুলো ওই যে বললাম বিনে পয়সায় পাওয়া যায়, যার জন্য এগুলোর কদর নেই। আমরা মনে করি বাঙালিদের খাদ্য হচ্ছে সর্বশ্রেষ্ঠ খাদ্য, বাদ বাকিগুলো হেও, সেরকম ব্যাপার নেই। বিদেশেও, যেখানে উন্নত দেশগুলো আছে, ইউএসএ মতন দেশেও এই ধরনের পোকা খাওয়ার কিন্তু প্রচলন আছে। যেমন সিকাডা বাগ বলে একটা পোকা আছে, যেটা 20 বছর পর পর মাটির নিচ থেকে বেরোয়, সিকাডা বাগ, যেটা নিয়ে আমার কিন্তু ভিডিও করা আছে। গত 3 বছর আগে জো বাইডেন কোন একটা জায়গাতে যাওয়ার ছিল, এক জায়গার থেকে আরেক জায়গায়, সেখানে এয়ারপোর্ট ঢেকে গেছিল সেই সিকাডা বাগে, যার জন্য ওনার ফ্লাইট ক্যান্সেল হয়েছিল। সেই পোকাটা খাওয়ার ওখানে উৎসব শুরু হয়ে যায়। হ্যাঁ, সেই ওই সিকাডা বাঘ এক ধরনের ওই মানে ঘুগরে পোকার মতন আর কি, মাটির নিচ থেকে বেরোয়। এছাড়াও আপনারা দেখে থাকবেন মশা আমরা মশা কামড়ায়। আফ্রিকাতে লেক ভিক্টোরিয়ার যে আশেপাশের যারা ওখানকার স্থানীয়, তারা মশার কেক বিস্কুটের মতন তৈরি করে, সেটা সেখানকার একটা বিশেষ খাদ্য, সেটা বিক্রি অব্দি হয় এবং বিদেশ থেকে লোক আসে সেই মশার কেক খাওয়ার জন্য সেখানে। তো এরকম বিভিন্ন ধরনের খাদ্যাভ্যাস পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রচলন আছে। তো যাই হোক, আপনার মনে হলো যে এই বিষয়টা জানাই, কারণ আপনারা আমাকে অনেক সময়, আমার পরিচিতরা সর্বভূক বলে থাকেন, আমার খাওয়ার ব্যাপারে অনেক সময় নিন্দে মন্দ বলেন, কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে আমার মনে হয়েছে এটা আমারও একটা প্রাপ্তি, যে জিনিসটা খেয়ে আমার ভালো লেগেছে, তো সেটাই জিআই ট্যাগ পেল। ধন্যবাদ, দেখতে থাকুন আমি ভবঘুরে তৎস। আমি লভিনোলার সঙ্গে এই ধরনের বিভিন্ন ধরনের খাবার, খাদ্যাভ্যাস এবং আদিবাসী সমাজে প্রচলিত যে বিভিন্ন খাদ্যাভ্যাস, যেগুলো আমরা কখনো আকছার খাই না বা খাওয়ার সুযোগ হয় না, সেগুলো নিয়ে আপনাদের সামনে আসি। বিশেষ বিশেষ ব্যাপার দেখুন। ধন্যবাদ।